আমরা কিছু প্রয়োজন হলে রেগুলেটরি চেঞ্জ নিয়ে আসবো, প্র্যাকটিসের চেঞ্জ নিয়ে আসবো, যাতে মানি লন্ডারিংটা কম হয়। আপনারা জানেন যে বাংলাদেশ একটা বড় ভিকটিম মানি লন্ডারিং। আমাদের দেশের বিশেষ করে আর্থিক খাতের, ব্যাংকিং খাতের একটা বড় একটা অংশ কতিপয় পরিবার বা গোষ্ঠী তারা মানি লন্ডারিং করে এটাকে বাইরে নিয়ে চলে গেছে, যেটাকে আমরা বলি স্টোলেন অ্যাসেট বা চুরি করার সম্পদ। সেই সম্পদ ফিরিয়ে আনার ব্যাপারেও আমরা কাজ করছি। সেটা আমরা করছি আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে, সেটা আমরা করছি আমাদের বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোর সাথে। আমরা চেষ্টা করছি ফিরিয়ে আনা যায় কিনা। কিন্তু একটা জিনিস যেটা আমরা বারবারই আমরা এই সম্মেলনে উল্লেখ করছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। ঠেকানোটা মানে রোগের উৎপত্তিটাকে রোধ করাটা হচ্ছে প্রধান দায়িত্ব, রোগ সারানোর হচ্ছে পরে। কাজেই চুরি হওয়ার পরে বুদ্ধি বাড়িয়ে লাভ নাই, চুরি হওয়ার আগেই আমাদের মাথা একসাথে করে বুদ্ধি বাড়ি ঠিক করে ঠেকানোর ব্যবস্থা করতে হবে। হয়ে গেছে যা হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, নেব ইনশাল্লাহ। কিন্তু ভবিষ্যতে যেন আরও না হয়, আবার আরও বেশিভাবে না হয় বা আরও কোনোভাবেই না হয়, সেই জন্য কী প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যায় সেই চেষ্টায় এই সম্মেলনটা করা হয়েছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আমরা এখানে এসেছিলাম বাংলাদেশ ব্যাংকের যে এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বা সর্ববৃহৎ কার্যালয়, এখানে আসা হয়নি। এখানে আসার আমাদের একটা দায়িত্ববোধ তো আছে, সেটাও একটা বিষয়। এবং সেই দায়িত্ব পালনটা এখানে আসার মাধ্যমে আমরা করতে চাচ্ছি। এবং সাথে আরেকটা জিনিস, আমাদের একটা বড় একটা সম্পদ আছে যেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো, সেটা চট্টগ্রামেই অবস্থিত একটা ট্রেনিং সেন্টার, সেখানে করা সম্ভব কিনা সেই সম্ভাবতাটা আমরা যাচাই করার জন্য আমরা সেখানে গিয়েছিলাম। আমরা সেটা দেখেছি এবং সেটাকে আমরা কি করব ভবিষ্যতে একটা বড় মানে আন্তর্জাতিক মানসম্পন্ন একটা প্রশিক্ষণ কেন্দ্র, ব্যাংকিং প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে সেখানে গড়ে তোলা যায় কিনা, সেটা নিয়ে আমরা পরবর্তী ধাপে আমরা কার্যক্রম শুরু করবো বলে আশা করি। এখানে বড় একটা জায়গা আছে এবং সম্ভব হলে পরে বড় আকারে একটা বড় পরিসরের একটা ট্রেনিং সেন্টার সেখানে করা সম্ভব, যেখানে আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং প্রদান করা যাবে। রেসিডেন্সিয়াল ট্রেনিং সেন্টার, সেখানে সবাই থাকবেন এবং দেশ বিদেশ থেকে যারা ট্রেনিং দিতে আসবেন তারাও থাকতে পারবেন এবং যারা নেবেন সেখানেও আমরা আন্তর্জাতিকভাবে মানে তাদেরকে বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকে আমরা দিতে পারবো ট্রেনিং। আমরা মনে করি যে আমরা সেখানে বেশ কিছু সাফল্য অর্জন করেছি, পুরোপুরিভাবে হয়নি, আরও হবে আশা করি। আমরা উই আর ইন দ্য রাইট ডাইরেকশন। আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের ঘাটতি এখন আর নাই, বিশাল ঘাটতি ছিল, সেটা আমরা মিটিয়ে নিয়েছি। আমাদের এক্সচেঞ্জ রেটটা মোটামুটি স্টেবল আছে, একটা স্থিতিশীল অবস্থায় আছে। আমাদের রিজার্ভটাও স্থিতিশীল অবস্থায় আছে এবং পর্যাপ্ত পরিমাণে আছে, 4 মাসের পরিমাণ যথেষ্ট। আমাদের রপ্তানি বাড়ছে, বিভিন্ন রকমের গোলযোগ আন্দোলন ইত্যাদি সত্ত্বেও রপ্তানি কিন্তু মুখ থুবড়ে পড়ে নেই। এটা বেশ ডাবল ডিজিট গ্রোথ আমরা এখনও দেখতে পাচ্ছি গত 8-9 মাসের যে তথ্য আমরা পেয়েছি। তো এবং কনসিস্টেন্টলি এটা স্টেডি একটা গ্রোথ আছে, 11-12 এরকম আমরা পাচ্ছি। রেমিটেন্সের প্রবাহ আরেকটু উৎসাহব্যঞ্জক, সেখানে আমরা প্রায় 26-27% প্রবৃদ্ধি দেখছি গত 9 মাসে এবং এই ধারাবাহিকতা হয়তো থাকবে বলে আমরা আশাবাদী। তো সব মিলিয়ে ম্যাক্রো ইকোনমিক্স এক্সটার্নাল সেক্টর যেটাকে আমরা বলি, সেই জায়গাটা একটা স্বস্তির জায়গায় আমরা চলে এসেছি। কোনো রকমের ক্রাইসিস আছে বলে আমি মনে করি না এবং হবে বলে আমার মনে হয় না। আমরা একটা সুদৃঢ় অবস্থানে আছি সেখানে। মূল্যস্ফীতির ক্ষেত্রে আমি এটুকুই বলবো যে আমাদের প্রচেষ্টা চলমান, আমাদের প্রচেষ্টা আংশিকভাবে সফল হয়েছে। আপনারা জানেন অগাস্ট মাসে যখন নতুন তথ্য আসলো প্রথম, আগে তো তথ্যটাকে কমিয়ে দেখানো হতো, ফলে সেখানে 9.5-এর উপর উঠতো না,
প্রথম যখন এটাকে ছেড়ে দেওয়া হলো, প্রকৃত তথ্য দেওয়া শুরু হলো আগস্ট থেকে, সেপ্টেম্বর মাসের 7 তারিখে যেটা ডেটা প্রকাশিত হলো, সেটাতে আমরা দেখলাম যে মূল্যস্ফীতি, খাদ্য মূল্যস্ফীতি যেটা 9-10 ছিল, সেটা 14% হয়ে গেল, 14.5%-এর মতো। তো 14.5% থেকে এখন গত মাসে এটা 8%-এর একটু বেশি আছে। তো মোটামুটিভাবে আমি বলবো এটা সন্তোষজনক। আমরা 5-6, 5.5-6 মতো কমিয়ে ফেলেছি খাদ্য মূল্যস্ফীতি। নন ফুড ইনফ্লেশনটা এখনও ওইভাবে অতখানি কমে নেই, কিছুটা কমেছে। এটা 12.5%-এর মতো ছিল, সেটা এখন কমে 9.5 মতো আছে, 9.9 মতো আছে, 9%-এর উপর। তো 3%-এর মতো কমেছে। তো 3% কমেছে। আমি আশাবাদী এই কারণে যে এটা আরও কমবে সামনে, কারণ সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে বা আমাদের মতো দেশের ক্ষেত্রে খাদ্য মূল্যটা যখন বাড়ে তখন নন ফুডটা সেটাও বাড়ে, কিন্তু 2-3 মাস 4 মাস পরে বাড়ে, আস্তে আস্তে বাড়ে। কারণ খাদ্য মূল্য বাড়লেই মানুষ কষ্ট পায়, কিন্তু তখন তার 2-3 মাসের মধ্যে রিক্সা ভাড়া বেড়ে যাবে, বাড়ি ভাড়া একটু বাড়বে, এটা একটু বাড়বে, সেটা বাড়তে বাড়তে বিভিন্ন সার্ভিস সেক্টরে চুল কাটার খরচটা একটু বেড়ে যাবে, সবই একটু একটু করে বাড়বে কয়েক মাসের মধ্যে, কিন্তু এটা একটু ল্যাগড এফেক্ট আছে। সিমিলারলি যখন খাদ্যমূল্য কমে তখন আবার ঠিকই একই জিনিসই দেখা যায় যে নন ফুডটা তখন ওই ল্যাগের কারণে ওটা তখন একটু উচ্চ পর্যায়ে থাকে এবং পরবর্তীতে আস্তে আস্তে ওটাও কমতে শুরু করে। তো সেই কারণে আমরা আশাবাদী যে হয়তো 2-3 মাসের মধ্যেই আমরা নন ফুডটাকেও দ্রুত কমতে দেখব। তো যাই হোক, সামগ্রিকভাবে আমরা একটা সেই স্বস্তির জায়গার দিকে যাচ্ছি। আমাদের লক্ষ্য এখনও যে মূল্যস্ফীতি হয়তো 7 থেকে 8-এর মধ্যে আমরা পাবো জুনের শেষে, অর্থাৎ জুলাই মাসে যে ডাটাটা পাবো তখন হয়তো এটা দেখতে পাবো আমরা 7-8-এর মতো আজখানে থাকবে কোথাও। আর ইনশাল্লাহ আগামী বছর এটাকে 5 বা তার নিচে নামিয়ে আনার চেষ্টা করা হবে। সেটা করতে পারলে আমরা ইনফ্লেশনটাকে অনেকখানি কমিয়ে আনতে পারবো, মূল্যস্ফীতির সাথে কমিয়ে আনার সাথে সাথে আমরা ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে আনতে পারবো। ইন্টারেস্ট রেট, পলিসি রেট এখন 10%-ই আমরা রেখেছি। এতদিন পর্যন্ত পলিসি রেট নেগেটিভ ছিল রিয়েল টার্মসে, প্রকৃত মূল্যে। কিন্তু আমরা এটা জানি, আমি অন্তত জানি, বিশ্বাস করি যে যদি ইনফ্লেশন কমাতে হয় পলিসি রেটকে পজিটিভ করতেই হবে। এটা পৃথিবীর সব দেশেই যেখানে ইনফ্লেশন কম সেখানে পলিসি রেটটা পজিটিভ, রিয়েল টার্মসে পজিটিভ, অর্থাৎ মূল্যস্ফীতির চাইতে বেশি হয়। আমাদের এখানে সেটা ছিল না। আমাদের ইনফ্লেশন ছিল 14, পলিসি রেট ছিল 8, তো বিশাল একটা গ্যাপ ছিল। যাই হোক, এটা আমি আসার পরে এটাকে বাড়িয়ে এটাকে 10-এ নেওয়া হয়, 8.5 ছিল আগে, থেকে 10-এ নেওয়া হয়। তো 10-এ এখনও আছে। এটা ইনশাল্লাহ এটা কমবে যখন এটা 7-এর নিচে আসবে ইনফ্লেশন, আমরা এটাকে কমিয়ে আনবো তখন। তো ইনফ্লেশনের সাথে সাথে এটা কমবে ভবিষ্যতে, কিন্তু স্প্রেডটা রিয়েল পলিসি রেট ডিফারেন্সিয়েলটা পজিটিভে রাখতে হবে, অর্থাৎ 2-3% পজিটিভ থাকবে। সেই হিসাবে হয়তো আমরা আস্তে আস্তে নামাবো। এখনও সেই পর্যায়ে আমরা যাইনি, এখন সে বেয়ারলি পজিটিভ। এখানে 9, 9.5, 9.5, আর ওখানে হচ্ছে 10, তো 1%-এরও কম পজিটিভ আছে। এটাকে 3%-এর উপরে গেলে আমরা এটাকে নামানো শুরু করে দেবো। তো এই অবস্থাতে আছি আমরা। তো আই এম অপটিমিস্টিক যে আমরা উই ইন দ্য রাইট ডাইরেকশন এবং এটা ভালোভাবে কাজ করছে পলিসিটা, যেভাবে আমরা অ্যান্টিসিপেট করছিলাম সেইভাবে। আর যেভাবে আমি চাইলে তো হবে না, একটা পলিসি রেসপন্সের একটা সময় লাগে। ওষুধ দিলে পরেই তো সাথে সাথে রোগী ভালো হয়ে যায় না, সময় লাগে তাকে সারতে। তো সারা তথ্য দেওয়া হয়েছে, উপাত্ত দেওয়া হয়েছে, সাপ্লাই সাইডে আমরা অনেক কিছু করেছি সরকার থেকে। অনেক ইনফ্লেশন রিডাকশনের জন্য ট্যাক্স কমিয়ে দেওয়া হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করেছি ফার্টিলাইজার যেন সময় মতো, সব ফার্টিলাইজার যেন সময় মতো আসে, বোরো ধান বুনতে যেন কোনো অসুবিধা না হয় কৃষকের, হয় নাই। বিদ্যুতের সরবরাহ যেন বিঘ্নিত না হয়, সেই জন্য প্রতিটা চালান, এলএনজির প্রতিটা স্পট মার্কেট আমাদের মানে ফরেন এক্সচেঞ্জের সংকট থাকা সত্ত্বেও আমরা কিন্তু আনতে পেরেছি। যেভাবেই হোক সেটাকে জোগাড় করা হয়েছে এবং কোনো বৈদেশিক সাহায্য আমরা এর মধ্যে পাইনি। এটা আমাদের নিজের টাকাতেই আমরা করেছি। তো আমি মনে করি যে আমাদের সাপ্লাই সাইড, আমাদের ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এটাকে আস্তে আস্তে কমিয়ে আনছি এবং এটা একটা দীর্ঘমেয়াদী একটা টেকসইভাবে
আমাদেরকে একটা ভালো ফল দেবে। সব বিভিন্ন জায়গা থেকে স্পোক্স পারসন রাখাটা ঠিকও না, কারণ পলিসি স্টেটমেন্টগুলোর একটা সিঙ্গুলারিটি থাকা উচিত, একটা ভাবেই আপনাদেরকে দেওয়া উচিত, তা না হলে বিভিন্নভাবে ইন্টারপ্রিটেশন চলে আসবে। আমরা স্পোক্স পারসন বাংলাদেশ ব্যাংকে তো কয়েক হাজার কর্মকর্তা, ওখানে একজনই তো স্পোক্স পারসন, এবং সেইভাবেই আমরা রাখতে চাই। সারা বাংলাদেশ ব্যাংকের জন্য সব জায়গার তথ্যের সোর্স অফ ইনফরমেশন একজনই হবে, এবং সেটা অবশ্যই স্বাভাবিকভাবে ঢাকা কেন্দ্রিকই হওয়ার কথা হয়েছে। তো আমরা কিন্তু এটাকে ডুপ্লিকেট করতে চাচ্ছি না। ইমেল করলে ঢাকায় তাৎক্ষণিক জবাবও দেয়। আবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ঢাকাতেই প্রশ্নটা করেন, বা এখানে করুন, এখান থেকে আমরা করসপন্ডেন্স করে উত্তরটা ঢাকা থেকেই